অ্যাম্বিশন ফেয়ার ক্লাসে সবাইকে স্বাগতম। আজ বিবিএ ফোর্থ ইয়ারদের নতুন একটা চ্যাপ্টার করাবো। সাথে আছে আমি ইমরান হোসেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 2 রয়্যালিটি অ্যাকাউন্ট করব আজকে। এটা হচ্ছে আমাদের ক্লাস 1। আমাদের রয়্যালিটি সম্পর্কে প্রথমে ধারণা নিতে হবে যে রয়্যালিটি অ্যাকাউন্টটা কি, ডিফাইনেশন অফ রয়্যালিটি। এখানে বলছে যে কোনো সম্পদ ব্যবহারের অধিকার অর্জনের জন্য ব্যবহারের পরিমাণ অনুসারে সম্পত্তির মালিককে যে অর্থ প্রদান করতে হয় তাকে শতকরা বা রয়্যালিটি বলে। তাহলে আমি একটা সম্পদ ব্যবহার করব এবং সেই সম্পদ ব্যবহারের জন্য আমার সম্পদের মালিককে যে অর্থ প্রদান করতে হবে সেটাই হচ্ছে রয়্যালিটি। তাহলে শতকরা রয়্যালিটি হলো সাধারণ ভাড়ায়ের অনুরূপ আয় ব্যয়বাচক একটি বিষয়। ইহা ইজারা গ্রহীতা লিজি কর্তৃক সম্পদের মালিক বা শব্দদাতাকে প্রদানযোগ্য একটি বিনিময় মূল্য। উদাহরণস্বরূপ, যখন কোনো প্রকাশক একটি বই প্রকাশ করে তখন তিনি তার পুস্তকের বিক্রয়লব্ধ অর্থের কিছু অংশ গ্রন্থাগারকে শতকরা দিয়ে থাকেন। সেরূপে খনি থেকে খনিজাত দ্রব্য উত্তোলনের জন্য ইহার মালিক বা ভূস্বামীকে প্যাটেন্টের শব্দ ব্যবহার করলে তার মালিককে হাটবাজার বা ঘাট ব্যবহারের জন্য তার মালিককে রয়্যালিটি বা শতকরা প্রদান করা হয়। তবে এই ক্ষেত্রে একটি ব্যাপার অবশ্যই স্মরণ রাখতে হবে যে যদি গ্রন্থ, খনি বা প্যাটেন্টের শব্দ সম্পূর্ণরূপে ক্রয় করা হয় তাহলে ক্রয় মূল্য বাবদ সম্পত্তির মালিককে, অর্থাৎ গ্রন্থ, খনি বা প্যাটেন্টের মালিক যে অর্থ প্রদান করা হয় তাকে শতকরা রয়্যালিটি বলা যাবে না, উহাকে সাধারণ ক্রয় বিক্রয়ের চুক্তি বলা হবে। আবার এককালীন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নির্দিষ্ট ব্যবহারে চুক্তি হলে উহাকে রয়্যালিটি না বলে ইজারা সত্ত্ব বা লিজ হোল্ড বলা উচিত। সুতরাং নতুন আবিষ্কৃত পণ্য, খনি, জমি, পুস্তক ইত্যাদির মালিকানা সত্ত্ব হস্তান্তর না করে শুধু ব্যবহার সত্ত্ব বা উৎপাদন সত্ত্ব প্রদানের বিনিময়ে প্রাপ্ত প্রদত্ত অর্থ হচ্ছে রয়্যালিটি অ্যাকাউন্ট। এখন আমরা দুই নম্বর স্টেপে জানবো মিনিমাম রেন্ট বা ন্যূনতম ভাড়া কি। সাধারণত উৎপাদন বা বিক্রয়ের ভিত্তিতে রয়্যালিটি প্রদান সংক্রান্ত একটি চুক্তি ভাড়াদাতা বা ভূস্বামী বা মালিক এবং ভাড়াগ্রহীতা লিজি মধ্যে সংগঠিত হয়ে থাকে। কিন্তু বাস্তব ক্ষেত্রে খনি, জমি বা গ্রন্থ প্রভৃতি থেকে প্রাপ্ত উৎপাদন বা বিক্রি প্রাথমিক বছরগুলোতে আশানুরূপ নাও হতে পারে। তাহলে আমরা যে একটা জমি ভাড়া নেব বা কোনো একটা গ্রন্থশব্দ ভাড়া নেব, আমরা প্রথম থেকে আশানুরূপ দেখা যাচ্ছে লাভ নাও পাইতে পারি, ফলে রয়্যালিটির পরিমাণ কম হতে পারে। এর ফলে শব্দদাতা বা ভূস্বামীকে মালিক হতাশ হতে পারে। শব্দদাতা যাতে হতাশ না হয় সেজন্য চুক্তিপত্রের মধ্যে প্রত্যাশিত সর্বনিম্ন টাকার অঙ্ক দাবি করা হয়। এই সর্বনিম্ন টাকার অঙ্ক ভাড়াগ্রহীতার নিকট ভূস্বামী অবশ্যই পাওয়ার অধিকার রাখে। অর্থাৎ উৎপাদন বা বিক্রয় কম হলেও ওই নির্দিষ্ট অঙ্ক সর্বনিম্ন টাকা ভূস্বামীকে বা সম্পত্তির মালিককে দিতে হবে। এরূপ সর্বনিম্ন টাকার অঙ্ক বা নির্দিষ্ট অঙ্ককে ন্যূনতম ভাড়া বা নির্জীব ভাড়া বলা হয়। কিন্তু কোনো বছর উৎপাদন না বিক্রয় ভিত্তিতে নির্ধারিত ভাড়া যদি ন্যূনতম ভাড়া বিষয়, তখন ন্যূনতম ভাড়ার বিধানটি অকার্যকর হয়ে পড়ে। তখন ভূস্বামী বা ইজারাদাতাকে উৎপাদন বা বিক্রয়ের ভিত্তিতে প্রকৃত ভাড়া, প্রকৃত রয়্যালিটি প্রদান করতে হয়। সুতরাং রয়্যালিটি সংক্রান্ত চুক্তিপত্রে যদি এরূপ শর্ত উল্লেখ থাকে তাহলে প্রকৃত রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট দুটির মধ্যে যেটি বড় হবে সেটি শব্দদাতার প্রাপ্য হবে। রয়্যালিটি চুক্তিতে অবশ্যই মিনিমাম রেন্টের বিধানটি আবশ্যকীয় বিষয় নয়, তথাপিও বর্তমানকালে এটি প্রচলিত প্রথায় পরিণত হয়েছে। এখন আমরা 3 নম্বর স্টেপে ঘাটতি ভাড়াটা জানবো, শর্ট ওয়ার্কিং। এটা অঙ্ক করতে গেলে লাগবে। এখন প্রাথমিক অবস্থায় ইজারাকৃত সম্পত্তির খাজনার পরিমাণ আশানুরূপ নাও হতে পারে। এর জন্য ন্যূনতম ভাড়া নির্দিষ্ট করা হয়ে থাকে, অর্থাৎ মিনিমাম যেটা। এক্ষেত্রে উৎপাদন বা বিক্রয় ভিত্তিক খাজনার পরিমাণ যদি ন্যূনতম খাজনা থেকে কম হয় তখন ভাড়া গ্রহীতা, মানে যে ভাড়াটা গ্রহণ করছিল সম্পত্তি, ভূস্বামী মালিককে যে বাড়তি ভাড়া দিতে হয় তাকে ঘাটতি ভাড়া বা খাজনা বলে। তাহলে আমার একটা মিনিমাম রেন্ট ধার্য করবে, তাহলে সে মিনিমাম রেন্ট থেকে যদি আমার অ্যাকচুয়াল রয়্যালিটি কম হয় তাহলে যে অর্থ কম পড়বে সেটাকে ঘাটতি ভাড়া বা খাজনা বলবো। তাহলে মিনিমাম রেন্ট এবং অ্যাকচুয়াল রয়্যালিটি পরিমাণ যত টাকা কম হবে তাই ঘাটতি ভাড়া বা খাজনা বলা হয়। উপরের উদাহরণটিতে উৎপাদন 3000 টন হয় তাহলে শর্ট ওয়ার্কিং এর পরিমাণ হবে 2 লাখ টাকা, অর্থাৎ 5 লাখ টাকা 3 লাখ টাকা বাদ দিতে হবে। যদি কোনো বছর শর্ট ওয়ার্কিং বা ঘাটতি ভাড়া সংগঠিত হয় তাহলে ভাড়াগ্রহীতা মিনিমাম রেন্ট পরিশোধের জন্য দায়বদ্ধ থাকে। সুতরাং শর্ট ওয়ার্কিং এর ন্যূনতম ভাড়া মিনিমাম রেন্ট একটি অংশ, এটি সম্পত্তি ব্যবহারের অধিকার অর্জনের অংশ নয়। শর্তভাড়া বা রয়্যালিটি চুক্তিতে ন্যূনতম ভাড়া মিনিমাম রেন্ট ধারণাটি চালু থাকলে শুধু ঘাটতি খাজনা শব্দটি উদ্ভব হতে পারে। উপরোক্ত বিষয়টি বোঝার জন্য নিম্ন চিত্রটি সাহায্য নেওয়া হলো। চিত্রটি এখানে দেয়া নেই অবশ্য।
এখন আমরা হচ্ছে এখানে কিছু ইম্পর্টেন্ট জাবেদা জানবো, এই জাবেদাগুলো অঙ্ক করতে গেলে লাগবে। তাহলে প্রথম পর্যায়ে আমাদেরকে 1 নম্বর জাবেদা, রয়্যালটি ধার্য জাবেদা কি সেটা জানতে হবে। রয়্যালটি ধরতে হবে একটা খরচ, আর যখন আমি কোনো খরচ ধার্য করবো তখন সেটা ধরবো যে খরচটা বাকিতে হয়েছে। তাহলে এখানে আমরা ধরবো যে খরচ রয়্যালটি খরচটা বাকিতে হয়েছে, তাহলে রয়্যালটি এক্সপেন্স বা রয়্যালটি ডেবিট, আর হচ্ছে ল্যান্ডলর্ড ক্রেডিট, এটাকে আমরা পাওনাদার হিসেবে ক্রেডিট করবো। এরপরে রয়্যালটি টাকা যখন আমি পরিশোধ করবো, অর্থাৎ পাওনাদারকে যখন আমি টাকা পরিশোধ করবো তখন কি করতে হবে, রয়্যালটির টাকা পরিশোধের জাবেদা ল্যান্ডলর্ড ক্রেডিট হয়ে যাবে, অর্থাৎ এই ল্যান্ডলর্ডের টাকা যখন পরিশোধ করবো ল্যান্ডলর্ড ডেবিট, আর ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট হবে। তারপরে রয়্যালটি বন্ডের জাবেদা, ইনকাম সামারি ডেবিট হবে আর রয়্যালটি ক্রেডিট হবে। এরপর ঘাটতি বছরের রয়্যালটি ধার্যের জাবেদা, ঘাটতি বছরে যখন রয়্যালটি ধার্য করবো তখন আমি আগের মতন রয়্যালটি আর ল্যান্ডলর্ড ক্রেডিট হবে, রয়্যালটি ডেবিট ল্যান্ডলর্ড ক্রেডিট। বাট এখানে শর্ট ওয়ার্কিং যে টাকাটা আমরা কম পড়ছে, অর্থাৎ অ্যাকচুয়ালি রয়্যালটি থেকে মিনিমাম রেন্ট একটা থাকে, ওইটা থেকে যে টাকা কম পড়বে সেটাই হচ্ছে শর্ট ওয়ার্কিং। তাহলে এই শর্ট ওয়ার্কিং ঘাটতি টাকাটা এখানে ডেবিট করতে হবে, এটা আমার ক্ষতি হবে যে ভাড়া নেবে তার জন্য। তার আদায় বছরে রয়্যালটি ধার্যের জাবেদা, যখন আদায় করবে তখন আদায় করবে কিভাবে, প্রথমত যদি আমরা একসাথে করি তাহলে রয়্যালটি ডেবিট করতে হবে, ল্যান্ডলর্ড ক্রেডিট আর শর্ট ওয়ার্কিং ক্রেডিট করতে হবে। আর যদি আমরা এটা আলাদা আলাদা করি তাহলে হচ্ছে আদায় বছর কিভাবে আদায় করব, তাহলে রয়্যালটি ডেবিট করব, ল্যান্ডলর্ড ক্রেডিট করব, তারপরে হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট করব, শর্ট ওয়ার্কিং ক্রেডিট করব। আর হচ্ছে ল্যাপসের জাবেদা, যখন আমি দেখাচ্ছে টাকা একটা ঘাটতি থাকলো, সেই ঘাটতিটা আমি নির্দিষ্ট সময় দিলাম, নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে না পারলাম তখন কি করতে হবে, সেটা বন্ধ করে দিতে হবে। তাহলে সেটা বন্ধ করতে হবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর শর্ট ওয়ার্কিং ক্রেডিট। এখন আমরা একটা অঙ্ক দেখব, ন্যাশনাল ইউনিভার্সিটি NUBBA 2013 সালের। তাহলে অঙ্কটা আমরা প্রথমে পড়ে নেব, ভালো করে বুঝতে হবে। এ কোম্পানি লিস্ট এ কলিয়ারি, অর্থাৎ একটা কোম্পানি লিস্ট নেছে একটা কয়লা কোম্পানি, দা মিনিমাম রেন্ট টাকা 50,000, তাহলে প্রত্যেক মাসে তার মিনিমাম রেন্ট দিতে হবে 50,000 টাকা করে। এই ইয়ার মার্জিন ইন্টু রয়্যালটি অফ টাকা 20 পার টন, তাহলে প্রত্যেক ইউনিট প্রতি তার হচ্ছে রয়্যালটি দিতে হবে 20 পার টন করে। তারপরে রাইস উইথ দা রাইট রিকভারি শর্ট ওয়ার্কিং অফ ইস, তাহলে প্রত্যেক বছরের শর্ট ওয়ার্কিং ইস ডিউ সাবসিকুয়েন্ট 3 ইয়ার্স, পরবর্তী সাবসিকুয়েন্ট মানে হচ্ছে পরবর্তী 3 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তারপরে ইফ এনি ইয়ার দ্য নর্মাল রেট ওয়াজ নট অ্যাটেন্ড ডিউ টু স্ট্রাইক অর অ্যাক্সিডেন্ট, যদি কোনো বছরে যদি দেখা যাচ্ছে কারখানা বন্ধ থাকলো বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো তখন আমার কারখানা চালু রাখা সম্ভব হবে না, তখন কি করতে হবে, যে আমার মিনিমাম রেন্ট থাকবে ওইটা হচ্ছে যতদিন বন্ধ থাকবে সেই অনুপাতে আমাকে কমাইতে হবে। ইট ওয়াজ এগ্রিড দ্যাট দ্য মিনিমাম রেন্ট উড বি রিডিউস ইন প্রপোর্শন টু দ্য লেন্থ অফ স্টপেজ। দ্য আউটপুট এখানে দেয়া আছে, অর্থাৎ কোন বছরে কতটুকু আমি আউটপুট উৎপাদন করতে পারছি। লাস্ট ইয়ারে দেয়া আছে 1300 উৎপাদন করছি আমি, তারপরে সেকেন্ড ইয়ার 2100 টন উৎপাদন করছি, থার্ড ইয়ারে 2300 টন উৎপাদন করছি, ফোর্থ ইয়ারে 3400 টন উৎপাদন করছি, পঞ্চম বছরে এত করছে, ষষ্ঠ বছরে এত। এরপরে পঞ্চম বছরে এখানে একটা শর্ত দেয়া আছে, পঞ্চম বছরে দেয়ার আছে স্ট্রিক্ট 3 মান্থ, তাহলে 3 মাস বন্ধ ছিল। তাহলে আমরা জানি যে এক বছর হচ্ছে 12 মাস, এখান থেকে 3 মাস বন্ধ থাকলে আমার 9 মাস চলছে, তাহলে আমার যে মিনিমাম রেন্ট ওইটাকে হচ্ছে 9 মাসে বানাইতে হবে। তাহলে 9 মাস বানাবো কিভাবে, 12 দিয়ে ভাগ করবো আর 9 দিয়ে গুণ করবো, তাহলে 9 মাস রানিং ছিল, ওই 9 মাসেরটা ধরবো আমরা মিনিমাম রেন্ট। তাহলে এখানে বলছে শো দ্য অ্যানালাইসিস অফ রয়্যালটি পেবল ইন দ্য বুক অফ লিজ, তাহলে আমাকে এখন হচ্ছে রয়্যালটি অ্যানালাইসিস করতে হবে। রয়্যালটি পেবল অ্যানালাইসিস হচ্ছে আমাকে ডিজি বইতে করতে হবে। রয়্যালটি পেবল অ্যানালাইসিস করার জন্য আমাকে প্রথমে একটা হচ্ছে ছক টানতে হবে। তো প্রথমে ছকটা টানবো কিভাবে, এইভাবে হচ্ছে 10টা র হবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর হবে। আর নিচে হবে হচ্ছে 6 বছরের হচ্ছে ইউনিট দেওয়া ছিল, 6 বছরের হবে। প্রথম বছর ইয়ার, তারপরে আউটপুট, তারপরে অ্যাকচুয়াল রয়্যালটি, তারপরে মিনিমাম রেন্ট, তারপরে শর্ট ওয়ার্কিং, তারপরে শর্ট ওয়ার্কিং রিকুপ, তারপরে শর্ট ওয়ার্কিং ল্যাপস, অ্যামাউন্ট পেবল যে টাকাটা পরিশোধ করতে হবে, তারপরে শর্ট ওয়ার্কিং সিএফ মানে শর্ট ওয়ার্কিং প্রত্যেক বছরে যে টাকাগুলো বেরোবে সেগুলো এখানে যোগ করে দেখাইতে হবে। এখানে আমরা যে আউটপুট গুলো এখানে দেয়া আছে, আউটপুট ওয়াজ ফলোস, এই আউটপুট গুলো প্রথম বছরে 1300 এখানে নিয়ে আসলাম, তারপরে বছরে দেয়া আছে 2100 নিয়ে আসলাম এখানে টুইন বছরে, তারপরে থার্ড ইয়ার দেয়া আছে, ফোর্থ ইয়ার দেয়া আছে, ফিফথ ইয়ার দেয়া আছে, 6 ইয়ার দেয়া আছে, এইভাবে প্রথম থেকে 6 বছর পর্যন্ত এইভাবে আউটপুট গুলো এখানে দেয়া আছে, এই দেয়াগুলো এখানে সাজাই নেব। এরপরে আমার বলছিল যে এই আউটপুটের সাথে 20 পার টন করে, 20 পার টন করে যদি রয়্যালটি হয় আমার প্রত্যেক ইউনিট প্রতি, তাহলে এই আউটপুটের সাথে 20 টাকা করে গুণ করতে হবে। তাহলে 20 টাকা যদি গুণ করি তাহলে কি হবে, আমার 26,000 টাকা হবে। 1300 গুণ 20 করলে 26,000, তারপরে 2100 গুণ হচ্ছে 20 করলে 42,000, 2300 গুণ হচ্ছে 20 করলে 46,000 টাকা, তারপরে 3,400 গুণ হচ্ছে 20 টাকা, তাহলে হবে 68,000। এবার 2400 গুণ 20 করলে 48,000, তারপর 4,000 গুণ 20 করলে হবে 80,000। তারপরে হচ্ছে এখানে দেখবো আমরা
যে টাকাগুলো পালাম অ্যাকচুয়াল রয়্যালিটি, আর এখানে মিনিমাম রেন্ট দেওয়া আছে প্রত্যেক বছরে 50,000 টাকা করে। তার মধ্যে হচ্ছে পঞ্চম বছরটা স্ট্যাক ছিল 3 মাস, তার পঞ্চম বছরটা শুধু একটু ডিফারেন্স হবে। আমরা প্রত্যেক বছরে 50,000 টাকা করে লিখলাম। প্রথম বছরে 50,000, দ্বিতীয় বছরে 50,000, তারপর থার্ড ইয়ারে 50,000, চতুর্থ বছরে 50,000। আর পঞ্চম বছরে বলছিল যে এখানে 3 মাস বন্ধ ছিল, তাই 3 মাস বন্ধ করার কারণে আমরা হচ্ছে এটা 9 মাসে ধরবো। তা আমরা হচ্ছে এই টাকা যে 50,000 টাকা, এই 50,000 টাকারে 12 দিয়ে ভাগ করবো আর 9 দিয়ে গুণ করবো। 9 দিয়ে গুণ করলে মানে 37,500। তারপরে হচ্ছে এখানে 50,000 টাকা ষষ্ঠ বছরে তো কোনো স্টেক ছিল না, তার জন্য ষষ্ঠ বছরে 50,000 টাকা যথারীতি নিতে হলো। এখন দেখবো আমরা অ্যাকচুয়াল রয়্যালিটি 26,000 টাকা ছিল, আর মিনিমাম রেন্ট আমার 50,000 টাকা যেটা ধার্য করে দিয়েছে কোম্পানি। মিনিমাম রেন্টটা হচ্ছে কোম্পানি ধার্য করে দেয় যে এই টাকাটা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে। অ্যাকচুয়াল রয়্যালিটি যা হবে তার থেকে মিনিমাম রেন্ট আমাকে পরিশোধ করতেই হবে। তা আমার 26,000 টাকা আমি উপার্জন করছি, কিন্তু আমাকে দিতে হবে 50,000 টাকা। তাহলে আমার এই বছরে আমার ঘাটতি পড়ছে কত? আমার কোম্পানি ঘাটতি পড়ছে হচ্ছে 24,000 টাকা। এই 24,000 টাকা হচ্ছে আমাকে শর্ট ওয়ার্কিং। এখন এই শর্ট ওয়ার্কিংটা হচ্ছে আমি লাস্টের ঘরে নিয়ে আসবো 24,000 টাকা। আর যে আমার 50,000 টাকা মিনিমাম রেন্ট, এই 50,000 টাকা আমাকে পুরো টাকাটাই পরিশোধ করে দিতে হয়েছে। তাহলে কোম্পানিকে পুরো 50,000 টাকা এখানে মিনিমাম রেন্ট ধার্য করেছিল, এই 50,000 টাকা পরিশোধ করতে হয়েছে। আর এসে অ্যাকচুয়াল রেন্ট থেকে মিনিমাম রেন্ট বাদ দিয়ে শর্ট ওয়ার্কিং হয়েছিল, এটা সিএফ হিসেবে রাখে দিয়েছে। কারণ এখানে বলছিল একটা জিনিস যে শর্ট ওয়ার্কিং 3 বছরের মধ্যে উদ্ধার করতে পারবে। তাহলে 3 বছর পর্যন্ত যে শর্ট ওয়ার্কিং হবে, অর্থাৎ 24,000 টাকা শর্ট ওয়ার্কিং, এই পরবর্তী 3 বছর, তাহলে দ্বিতীয় বছর, থার্ড ইয়ার আর হচ্ছে ফোর্থ ইয়ার, এই পর্যন্ত আমি উদ্ধার করতে পারবো এই শর্ট ওয়ার্কিং এর টাকা 24,000 টাকা। তারপরে দেখবো সেকেন্ড ইয়ার 42,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালিটি ছিল, মিনিমাম রেন্ট ছিল 50,000 টাকা, তাহলে আমার শর্ট ওয়ার্কিং পড়ছে 8,000 টাকা। এই 8,000 টাকা আমি কি করব, এখানে ছিল 24,000 টাকা আর নতুন করে 8,000 টাকা শর্ট ওয়ার্কিং হয়েছে, তাই এই দুটা যোগ করে হয়েছে 32,000 টাকা। আর আমার যে 50,000 টাকা মিনিমাম রেন্ট আমাকে পরিশোধ করার ধার্য করে দিয়েছিল, এই 50,000 টাকা আমি মিনিমাম রেন্টে অ্যামাউন্ট পে বলে পরিশোধ করে দিলাম। তারপরে 46,000 টাকা অ্যাকচুয়াল রয়্যালিটি আর মিনিমাম রেন্ট হচ্ছে 50,000 টাকা। তাহলে এখানে আমার শর্ট ওয়ার্কিং হচ্ছে 4,000 টাকা। এখন 4,000 টাকা যেহেতু শর্ট ওয়ার্কিং হয়েছে, 4,000 টাকা 32,000 টাকার সাথে 4,000 টাকা যোগ করলে হবে হচ্ছে 34,000 টাকা। আর এখানে আমার যে 50,000 টাকা মিনিমাম রেন্ট, এই মিনিমাম রেন্টটা 50,000 টাকা পুরো টাকাটাই পরিশোধ করা লাগছে, যেহেতু ঘাটতি ছিল, ঘাটতি বছর পুরো টাকাটা পরিশোধ করা লাগছে। এর পরের বছরে দেখবো আমরা আমার 68,000 টাকা হয়েছে, আর এখানে আমার মিনিমাম রেন্ট ছিল হচ্ছে 50,000 টাকা। তাহলে আমি 18,000 টাকা বেশি উপার্জন করছি, তাহলে অ্যাকচুয়াল রয়্যালিটি 68,000 টাকা আমি আয় হয়েছে। তা আমার 50,000 টাকা মিনিমাম রেন্ট দেওয়া আছে, তাই এখানে আমি অতিরিক্ত পাইছি কত? অতিরিক্ত পাইছি 18,000 টাকা। এই 18,000 টাকা আমার ছিল প্রথম বছরে 24,000 টাকা ছিল। 24,000 টাকা শর্ট ওয়ার্কিং থেকে, মানে এই ঘাটতি ছিল আমার, এই ঘাটতিটা আমাকে উদ্ধার করার সময় দিয়েছিল 3 বছর পরবর্তী। তা আমি যে এখানে 1, 2, 3 মানে এই বছরে আমি উদ্ধার করতে পারবো। এই বছরে আমি 18,000 টাকা যে বেশি পাইছি, 18,000 টাকা আমি উদ্ধার করে নিলাম, শর্ট ওয়ার্কিং রিকুপ মানে ঘাটতি উদ্ধার। তার 18,000 টাকা উদ্ধার করলাম। আর আমার যেহেতু এখানে 24,000 টাকা ছিল, 18,000 টাকা উদ্ধার করলে 6,000 টাকা আমি উদ্ধার করতে পারলাম না, যেহেতু পরবর্তী 3 বছর, এই 3 বছর এখানে শেষ হয়ে যাচ্ছে, এটা আমাকে ল্যাপস করে দিতে হলো, বন্ধ করে দিতে হলো। তাহলে এখন আমার দেখা যাচ্ছে 24,000 টাকা যদি আমার কমে যায় শর্ট ওয়ার্কিং থেকে, তাহলে আমার টোটাল ছিল 36,000 টাকা লাস্ট ইয়ার পর্যন্ত। 36,000 থেকে 24,000 টাকা চলে গেল, তাহলে থাকবে কত? আর 12,000 টাকা থাকবে। তাহলে এইখানে আমার যে 24,000 টাকা চলে যাচ্ছে 36,000 টাকা থেকে, তাহলে থাকলো আর হচ্ছে 12,000 টাকা। আর এখানে আমার হচ্ছে মিনিমাম রেন্ট যেটা ছিল, এই মিনিমাম রেন্টটা আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে, এটা পরিশোধ করে দিলাম। তারপরের বছরে যাব, এখানে আমার 48,000 টাকা। আর আমার যেহেতু মিনিমাম রেন্টটা হচ্ছে শর্ট কমাইছিলাম, এই যে বন্ধ থাকার কারণে, 3 মাস বন্ধ থাকার কারণে এটা কমানোর একটা শর্ত দিয়েছিল, শর্ত অনুযায়ী আমরা কমাইছিলাম 10,000, দেখা যাচ্ছে 37,500 হয়েছে। 48,000 থেকে 37,500 বাদ দিলে আমার থাকে হচ্ছে শর্ট ওয়ার্কিং রিকুপ করতে পারছি 10,500। আমার এখানে হচ্ছে ছিল 8,000 টাকা সেকেন্ড ইয়ারে। এই 8,000 টাকা ছিল পরবর্তী 3 বছর উদ্ধার করার সময়। তা 8,000 টাকার থেকে আমি যেহেতু বেশি রিকুপ করতে পারছি, তাহলে এখান থেকে আর কোনো ঘাটতি থাকে না, তার কারণে আমি এখানে দেখা যাচ্ছে 10,500। আমি 12,000 টাকা থেকে 10,500 টাকা রিকুপ করলে আর থাকে আমার হচ্ছে শর্ট ওয়ার্কিং সিএফ থাকে 1500 টাকা। আর যে 37,500 টাকা হচ্ছে মিনিমাম রেন্ট, এটা আমাকে অ্যামাউন্ট পেয়েবল হিসেবে পরিশোধ করা লাগছে। তারপরে 80,000 টাকা আমি উপার্জন করছি, মিনিমাম রেন্ট 50,000 টাকা। যদি আমি কখনো অতিরিক্ত টাকা উপার্জন করি, তখন দেখতে হবে ঘাটতি আছে নাকি। আমার ঘাটতি ছিল 1500 টাকা, এই ঘাটতি টাকা আমি উদ্ধার করবো। ঘাটতিটা আমি উদ্ধার করছি 1500 টাকা, এখানে উদ্ধার করে নিয়েছি। ঘাটতিটা উদ্ধার করার পরে তারপরে আমার যে অ্যাকচুয়াল রয়্যালিটি ছিল, এই পুরো টাকাটা আমাকে পেমেন্ট করে দিতে হবে অ্যামাউন্ট পেয়েবলে। তা পুরো টাকাটা আমি হচ্ছে এখানে পেমেন্ট করে দিছি। এটাই ছিল আজকের হচ্ছে রয়্যালিটি পেয়েবল অ্যানালাইসিস। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে রয়্যালিটি পেয়েবলের হচ্ছে জাবেদা শিখবো এবং হচ্ছে খতিয়ান শিখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং সি পার্টে এটা হচ্ছে বি পার্টে আসে, আর ওটা হচ্ছে সি পার্টে আসবে।
আর যদি আপনাদের এই ক্লাস নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের হচ্ছে ডিসক্রিপশনে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ বিবিএ অ্যান্ড এফবিএ গ্রুপ, ওটা জয়েন করে আমাদের বিভিন্ন কোশ্চেন করতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের সাথে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ।